নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির এই অনুষ্ঠান আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান, তার কারণ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই যে একদম আমরা সময়ের গণ্ডি বেঁধে বসি, এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু আপনারা অনেকেই একেবারে আয়ুর্বেদিক উপায়ে নিজেদের জীবনের সুস্থতার পথ খুঁজে পান, খানিকটা হলেও খুঁজে পান। আর তারপর তো হেল্পলাইন নম্বর রয়েছে এনবিপির, সেখানে আপনারা যান, চিকিৎসা করান, সেখান থেকেও একটা সুস্থতার মার্গ আপনাদের সামনে খুলে যায়। কিন্তু এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে শুরুতেই আমার যেটা বলার সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা তো আপনাদের উদ্দেশ্যে অনুষ্ঠান, দর্শকদের জন্য অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আপনারা অবশ্যই ফোন করুন, কথা বলুন, আমাদের সঙ্গে এক্সপার্ট থাকেন তার সঙ্গে কথা বলুন, যাতে যে সমস্যায় আপনি পড়েছেন সেই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। আর সেই কারণে এই অনুষ্ঠানটা আপনাদের কাছে ভীষণ পছন্দের হয়ে ওঠে। এই অনুষ্ঠানটা আপনারা অবশ্যই টিভির পর্দার উপর থেকে তো দেখবেন প্রত্যেক দিন ঠিক রাত 9:30টায়, কিন্তু তার সাথে আপনারা এবার থেকে ইউটিউবেও এই অনুষ্ঠানটি দেখবেন। সেটা কিভাবে? আপনার হাতে যে মুঠোফোনটি রয়েছে সেখানে গিয়ে ইউটিউব অপশনে ক্লিক করলে তার ঠিক ডান দিকে একটি সার্চ বাটন আসবে, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করলেই আমাদের সিটিভিএন চ্যানেল তার সার্ফেস চলে আসবে। সেখানে এই মুহূর্তে এনবিপির লাইভ স্ট্রিম হচ্ছে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এছাড়াও এই পুরো অনুষ্ঠানটি যদি আপনারা আবার দেখতে চান তাহলে সেটা ভিডিও ফরম্যাটেও দেওয়া থাকবে, সেখান থেকেও দেখতে পারেন। তবে আরও একটি বিষয়, এনবিপির অনুষ্ঠান যেটা আপনাদের ভীষণ পছন্দের, সেই অনুষ্ঠানটি আপনাদের কাছে যাতে পোস্ট হওয়ার সাথে সাথে সবার আগে লিঙ্ক পৌঁছয়, তার জন্য সিটিভিএনকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবার আমরা একটু আলোচনায় আসি, কারণ আমাদের প্রত্যেক দিনের এই অনুষ্ঠানটা আপনারা যে কোনো সমস্যার সমাধানের জন্য এখানে ফোন করতে পারেন অবশ্যই, কিন্তু একটা তো বিষয় ভিত্তিক আমাদেরকে এগোতে হবে। আজকে আমাদের বিষয়টা হচ্ছে স্লিপ ডেস্ক। এই বিষয়টি কি হয়, আয়ুর্বেদে এর কি উপায় রয়েছে, এর থেকে পরিত্রাণ আমরা কিভাবে পেতে পারি, সেই সবটাই আমরা জেনে নেব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এনবিপির তরফে সিএমও ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ম্যাম, অনেক স্বাগত। নমস্কার। স্লিপ ডিস্ক বা হার্নিয়েটেড ডিস্ক আমাদের যে মেরুদণ্ড যেটা রয়েছে, আমাদের যে স্পাইন যেটা রয়েছে, যেটা একদম আমাদের ঘাড় থেকে শুরু করে একদম আমাদের কোমরের নিচে পর্যন্ত রয়েছে, এখানে আমাদের এই যে ভার্টিব্রাগুলো মানে ছোট ছোট যে হাড়গুলো আছে, প্রত্যেকটা হাড়ের মাঝখানে একটা কুশন প্যাড থাকে, একটা নরম গদির মতো একটা অংশ থাকে, রাবারের মতো তার ইলাস্টিসিটি থাকে। এই যে কুশন প্যাড, এইটা যদি আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে বা যদি এটা এর মধ্যে যদি কোনো ধরনের বালজিং চলে আসে, যে এটা যে জায়গায় থাকা দরকার সেখান থেকে বাইরের দিকে বেরিয়ে এরকমভাবে ফুলে আছে, প্রোট্রুশন হয়ে যাচ্ছে, তো সেই সমস্যাটাকে আমরা স্লিপ ডিস্ক বলে থাকি। এবার আমাদের এই যে ভার্টিব্রাগুলো রয়েছে খুব খুব সুন্দরভাবে একটা একটার সাথে সাজানো আছে, আর এই কুশন প্যাড দিয়ে একটা একটার সাথে জুড়ে রয়েছে। এবার ধরুন আপনার যদি কোথাও কোনো চোট লাগে, যে আপনি পড়ে গিয়ে আপনার কোমরে চোট লাগলো বা আপনার ঘাড়ে চোট লাগলো, এই চোটটা লাগার জন্য আপনার এই যে ভার্টিব্রার মাঝখানে যে কুশন প্যাড যেটা রয়েছে, যে নরম গদির মতো যে প্যাড রয়েছে, সেটা যদি আপনার সরে যায় ওইখান থেকে বা সেখানে আঘাত লাগার জন্য ফুলে যাচ্ছে, সেখানে আপনার হার্নিয়েশন হয়ে যাচ্ছে বা প্রোট্রুশন হয়ে যাচ্ছে, বালজিং হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার দেখবেন কোমরের মধ্যে আপনার যদি চোট লাগে তাহলে কোমর থেকে আপনার পায়ের নিচের দিকে আপনার ব্যথা অনুভব হচ্ছে, বা আপনার পায়ের মধ্যে আপনার টিংলিং সেন্সেশন মানে আপনার ঝিঝি ধরে যাওয়া, অবশ হয়ে যাওয়া, এরকম সমস্যা আসছে। বা যদি এই জিনিসটা ঘাড়ের দিকে আপনার হয় তাহলে আপনার দুটো হাতে অবশ হয়ে যাওয়া, ঝিঝি ধরা, এই সমস্যাগুলো কিন্তু আপনার আস্তে আস্তে আসতে পারে। এই ডিস্ক বালজিং হয়ে যাওয়া বা স্লিপ ডিস্ক, এই সমস্যাটি কিন্তু খুব বেশি দেখা যায় কোনো আঘাত থেকে, কোনো ট্রমা থেকে। তো যদি আপনার কোনো ধরনের কোনো বড় কোনো অ্যাক্সিডেন্ট হলো বা আপনি চোট লাগলো, আপনি উঁচু জায়গা থেকে আপনি পড়ে গেলেন, তৎক্ষণাৎ চেষ্টা করবেন একটা এক্সরে রিপোর্ট করিয়ে দেখে নেওয়ার জন্য। শুধুমাত্র যে পড়ে গেলে আপনার ফ্র্যাকচার হবে সেটা কিন্তু নয়, আপনার এরকম স্লিপ ডিস্কের সমস্যাও কিন্তু আপনার আসতে পারে। আর যদি কোনো আপনার বড় কোনো ট্রমা বা অ্যাক্সিডেন্ট না হয়ে থাকে তারপরেও কিন্তু এই সমস্যাটি আসতে পারে। এমন নয় যে যাদের চোট লেগেছে, যাদের অ্যাক্সিডেন্ট হচ্ছে তাদেরই হবে, এমন কোনো ব্যাপার নেই। নর্মালি যারা খুব বেশি ওজন বহন করেন বা খুব ভারী কাজ যারা করেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার যাদের কাজ রয়েছে, বা একরকম সেম পশ্চারে থেকে যে অনেকক্ষণ বসে থেকে একই রকম কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু স্লিপ ডিস্কের সমস্যা আসতে পারে।
বলবো না যে খুব ভয়াবহ একটা পরিস্থিতি নিয়ে আসবে, আপনি একদম চলাফেরা করতে পারবেন না, বেড রিডেন হয়ে যাবেন, এরকম হয়তো আপনার সাথে হবে না, কিন্তু আপনার এই হাতে পায়ে ব্যথা হওয়া বা অবশ হয়ে যাওয়া বা ঝিঝি ধরে থাকা, যে সবসময় একটা আপনার মাসেল ক্র্যাম্প হচ্ছে, টান লাগছে, বা আপনার পায়ের মধ্যে অবশ ভাব হচ্ছে যে আপনি চলাফেরা করতে পারছেন না, এইটা কিন্তু আপনাকে প্রত্যেকদিন আপনার ডে টু ডে লাইফস্টাইলকে হ্যাম্পার করতে পারে, বা এর থেকে আপনার অন্যান্য আরও সমস্যা কিন্তু আপনার নতুন করে আসতে পারে। যদি আপনার এরকম যে জায়গাটা আপনার কুশন প্যাড রয়েছে যদি সেটা ফুলে যায়, সেখানে আস্তে আস্তে আপনার কিন্তু যে হাড়গুলো সেগুলো ক্ষয় পেতে থাকবে, ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হবে শরীরের মধ্যে, হাড় ক্ষয় পেতে থাকবে, সেখান থেকে আপনার স্পন্ডালাইসিসের সমস্যা আসতে পারে, আপনার সার্ভাইকেল হতে পারে, ডরসাল হতে পারে, লাম্বার হতে পারে, স্পন্ডালাইসিসের আপনার সমস্যা আপনার মধ্যে আসতে পারে। তো একটা ছোট জিনিস থেকে আপনার কিন্তু আরও অন্যান্য অনেক রোগ আপনার শরীরের মধ্যে চলে আসতে পারে। তো তার জন্য আপনার যদি এরকম কখনো মনে হয় যে আপনার কোথাও চোট লেগেছে, বা আপনার একই রকমের কাজ আপনি অনেকক্ষণ ধরে আপনাকে করতে হয়, আর তার জন্য আপনার পিঠে বা কোমরে বা ঘাড়ে ব্যথা অনুভব হচ্ছে, বা আপনার মুভমেন্ট করতে প্রবলেম হচ্ছে, তখন কিন্তু একটু চেষ্টা করবেন একটা এক্সরে রিপোর্ট, সিম্পল একটা এক্সরে রিপোর্ট করে নেওয়ার জন্য। একদম। আর তারপরে তো এনবিপির এক্সপার্টরা রয়েছেন, কখনো কোনো সমস্যা হলে অবশ্যই এনবিপি হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে আপনারা ফোন করতে পারেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু রয়েছে, তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বেশ, অর্থাৎ এই যে আমাদের যান্ত্রিক একটা গোলযোগের কারণে হয়তো আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে আমরা যে আলোচনাটায় ছিলাম সেখানে আমরা ফিরতে পারি। এই যে স্লিপ ডিস্ক হচ্ছে, তার প্রাথমিক লক্ষণ কি? মানে আমি চোট পাবো, সেই সময় আমার শরীরে কি হবে যেটা থেকে আমার মনে হতে পারে যে স্লিপ ডিস্ক পর্যন্ত এটা যেতে পারে? দেখুন, চোট লাগা তো আজকাল চলাফেরা করতে এদিক ওদিক একটু আপনার চোট লেগে যাচ্ছে, দ্যাট ইজ টোটালি নর্মাল, সেটা নিয়ে আপনার চিন্তা নেই। কিন্তু যদি কোনো হেভি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হলো, কোনো কার অ্যাক্সিডেন্ট হলো, বা আপনি সিঁড়ি থেকে পড়ে গেলেন, এরকম যদি আপনার যে খুব মারাত্মক আপনার ব্যথা লেগেছে আপনার কোমরে বা পিঠে, সেই সময় কিন্তু আপনার এই স্লিপ ডিস্ক হওয়ার কিন্তু একটা সম্ভাবনা তৈরি হয়। এমন নয়, আমি আগেই বললাম যে এমন নয় যে আপনার চোট লাগলে এই সমস্যাটা হবে, এমন কোনো ব্যাপার নেই, নাও হতে পারে। আপনার পড়ে গেলেই যে আপনার ফ্র্যাকচার হবে যেরকম এটা শিওর নয়, তো পড়ে গেলেই আপনার স্লিপ ডিস্কের সমস্যা হবে সেটাও কিন্তু কনফার্ম নয়। এবার হতে পারে আপনার খুব কম বয়স, আপনি খেলাধুলা করতে গিয়ে, মাঠে খেলাধুলা করতে গিয়ে পড়ে গেছেন, ব্যথা লেগেছে, তখন আপনি সেটা নিয়ে আপনি গ্রাহ্য করেননি। পরবর্তী সময় যখন আপনার বয়স বাড়তে থাকবে, যখন এজ আরও বেশি হবে, তখন আপনার কিন্তু এই স্লিপ ডিস্কের সমস্যা আপনার মধ্যে কিন্তু নতুন করে বাসা বাঁধতেই পারে। যেমন আপনার হাড়গুলো ক্ষয় পেতে থাকবে, ঠিক সেরকমভাবেই সেই কুশন প্যাডটাও ক্ষয় পেতে থাকবে, বা একটা অংশে গিয়ে সেটা ফুলে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। সে যখন বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, সে আপনার শিরদাঁড়ার মধ্যে একটা চাপ সৃষ্টি করবে, সেখান থেকেই আপনার ব্যথার কিন্তু উৎপত্তি। এবার আপনার কোনো স্পন্ডলাইটিসের সমস্যা বলুন, বা আপনার হার্নিয়েশনের সমস্যা বলুন, স্লিপ ডিস্ক যেটাই বলুন, মোর অর লেস আপনার প্রথম সিমটমস এটাই থাকবে যে আপনার পিঠে ব্যথা বা কোমরে ব্যথা বা আপনার ঘাড়ে ব্যথা। এবার ব্যথা মানেই স্পন্ডলাইটিস হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই। আপনার এই ব্যথা থেকে অস্টিওআর্থ্রাইটিস, যেটা আমাদের শুধুমাত্র হাঁটুতে হয়, সেটাও কিন্তু আপনার শিরদাঁড়ার মধ্যে হতে পারে। তো সেখানে আপনার স্লিপ ডিস্কের মতো সমস্যা আসতে পারে। তো ব্যথা হলে স্পন্ডলাইটিস, তার জন্য বেল্ট পরে নিলাম বা আমি একটু প্রিকশনের মধ্যে নিজেকে রাখলাম, ঠিক হয়ে যাবে, সেটা একদমই ভাববেন না। প্রয়োজন রয়েছে প্রপারলি ডায়াগনোসিসের, যে আপনার এক্স্যাক্ট সমস্যাটা কোথায়। প্রত্যেকটা রোগের জন্য কিন্তু মেডিসিন আলাদা রয়েছে, আপনার লাইন অফ ট্রিটমেন্টটা সেম হতে পারে, কিন্তু মেডিকেশনের দিকে কিন্তু সেটা আলাদা হতে পারে, সেদিকে কিন্তু একটু আলাদাভাবে নজর রাখতে হবে। একদমই তাই। এই মুহূর্তে আমাদের সঙ্গে আরেকজন দর্শক বন্ধু রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি বাঁকুড়া জেলা থেকে খবরপুর থেকে বলছি। বেশ, বলুন। হ্যাঁ, বলছিলাম যে আমার একটু কোমরে একটু ব্যথা আছে, কোমরের পেছনের সাইডে। তো আমি মানে শুতে উঠতে গেলে আমার ভীষণ ব্যথা হচ্ছে, মানে মুভ করতে পারছি না। অনেক সময় বা পাটা যদি দাঁড়িয়ে আমি থাকছি, তো আমার ভীষণ ব্যথা হচ্ছে, আর আমি চলাফেরা করতে পারছি না। আচ্ছা, আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স হচ্ছে 30 বছর। কোনো ভারী কাজ করেন আপনি? না, আমি একদিন বসে আমার কাজ থাকে, কম্পিউটারে আমি বসে কাজ করি। এই মুহূর্তে আমি যদি এই মুহূর্তে কোনো একটা মানে বসে দাঁড়িয়ে থাকছি, কোনো কিছু উঠাচ্ছি, তো আমার কোমরে একটা কেমন ব্যথা হচ্ছে, মানে কেমন খেয়ে লেগেছে, এরকমটা হচ্ছে। আর যখন আমি কিছু করতে এসেছি, আপ ডাউন হচ্ছে ব্যথাটা। আচ্ছা, আর এই ব্যথাটা আপনার কতদিন ধরে হচ্ছে, কতদিনের সমস্যা এটা? এটা আমার আপনার মোটামুটি 6 মাস হয়ে গেল। হ্যাঁ, কতদিন? 6 মাস হয়ে গেল। 6 মাস। তো কোনো রিপোর্ট কিছু করিয়েছেন আপনি এর জন্য?
না, এর জন্য আমি দেখিয়েছিলাম এখানে, মেডিসিন ডক্টরকে দেখিয়েছিলাম। তো কোনো রিপোর্ট কিছু করা হয়নি, তাই তো? না, রিপোর্ট কিছু করা হয়নি। আচ্ছা, দেখুন, প্রথমত তো আমি আপনাকে বলবো যে আপনি ট্রিটমেন্ট করিয়েছেন হয়তো কোথাও, কিন্তু সেটা আপনার ট্রিটমেন্টটা হয়েছে আপনার ব্যথার ট্রিটমেন্ট হয়েছে, যে আপনার ব্যথা হচ্ছে, ব্যথাটা কি করে কমানো যায় তার ট্রিটমেন্ট হয়েছে। তো আলটিমেটলি সেই ট্রিটমেন্ট করে কোনো লাভ আপনার হবে না। আগে আপনি আপনার ওই জায়গাটার একটা এক্স রে রিপোর্ট করান, একটা আপনি আপনার কোমরের এক্স রে করুন, তাহলে সেখানে আপনার হাড় ক্ষয় পাচ্ছে না আপনার নার্ভের সমস্যা সেটা কিন্তু ডিটেক্ট করা যাবে। তো ব্যথা কমিয়ে রেখে কোনো লাভ নেই। যদি আপনার হাড় ক্ষয় পাওয়ার মতো সমস্যা হয় তাহলে সেই হাড় ক্ষয় যেটা পাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে। যেটা ক্ষয় পেয়ে গেছে সেটা হয়তো ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু এর থেকে বেশি যাতে আপনার ক্ষয় না পায় বা এর থেকে যাতে ব্যথাটা না হয় সেই কাজটুকু কিন্তু আমরা করতে পারি। তো আপনি বাঁকুড়া থেকে ফোন করছেন, বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে। নেক্সট একটু পরে আপনাদের বলে দেওয়া হবে কবে কোথায় চেম্বার কি রয়েছে। একটুখানি আপনার এক্স রে রিপোর্টটা করান, কোমরের একটা এক্স রে রিপোর্ট করুন, সেই রিপোর্টটা নিয়ে আমাদের বাঁকুড়া চেম্বারে এসে দেখা করবেন। কি করতে হবে, আপনি কি খাবেন, কিভাবে থাকবেন, সবটাই আপনাকে বলে দেওয়া হবে। আপাতত আমি আপনাকে যেটা বলবো, কোমর ঝুঁকে আপনি কোনো কাজ করবেন না বা ভারী কোনো জিনিস আপনি তুলবেন না। যেই জায়গায় ব্যথা হচ্ছে সেখানে একটু গরম সেক দিন, আর চেষ্টা করবেন একটু হালকা গরম জলে চান করার। অনেকটা আপনার ব্যথাটা থেকে আপনি রিলিফ পাবেন। কিন্তু ওই যে ব্যথা কমিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, কোথায় সমস্যা সেটাকে বুঝতে হবে আর তার চিকিৎসাটা করতে হবে। একদমই তাই। আর আয়ুর্বেদ এবং এনবিপি হয়তো এটাই বলে যে একদম গোড়ায় ঢুকে আসল কারণটা কি সেটা খুঁজে বার করা, সেটা ডায়াগনোসিস করা, আর সেটাকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে সেটাকে সুস্থ করা। আমরা অনেক সময় ম্যাম এটা দেখে থাকি যে আমাদের এখন বর্তমান যুগে মানুষ এমন হয়ে গেছে, একটু ব্যথা হলেই একটা করে পেন কিলার খেয়ে নিচ্ছেন। তারা জানেনও না তাদের শরীরের ব্যথাটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। দোকান থেকে যাচ্ছেন, একটা করে পেন কিলার খাচ্ছেন, ব্যথা কমছে, 2-4 দিন সুস্থ থাকছেন। স্লিপ ডিস্কের ক্ষেত্রে এই যারা ব্যথা হচ্ছে ভেবে পেন কিলার খেয়ে ফেলছেন, সেটা কি কোনো রিস্কের কারণ হতে পারে? টোটাল পেন কিলারটাই আপনার রিস্কের কারণ হতে পারে। সেটা আপনার সামান্য মাথা ব্যথা হোক বা স্লিপ ডিস্ক হোক বা অন্য যে কোনো ধরনের পেন হোক, এই যে ব্যথার ওষুধগুলো আলটিমেটলি কিন্তু আপনার লিভার বা কিডনি এই দুটোকেই কিন্তু নষ্ট করবে। আজকে হয়তো করবে না, কিন্তু আপনার আরও 6 বছর পর, 10 বছর পর, 15 বছর পর কিন্তু সেটা আপনার লিভার বা কিডনি এই দুটোকেই কিন্তু ড্যামেজ করবে, এই দুটোকেই কিন্তু নষ্ট করে দেবে। অনেক মেডিসিন দেখছেন তো যে নতুন করে মার্কেটে আসছে, আবার সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে, তারপর আবার নতুন মেডিসিন আসছে। তো যেখানে আপনি নিজে দেখতে পাচ্ছেন যে মেডিসিনগুলো এতদিন ভালো চলছিল, এখন বলছে সব মেডিসিন ব্যান, নিজেরাই মেডিসিন বার করছে, নিজেরাই সেটাকে ব্যান করছে। তো সেই জায়গা থেকে আপনি কি করে ভরসা করবেন? তার থেকে সবচেয়ে বড় কথা যেটা, আপনি ব্যথার ওষুধ খেয়ে ব্যথাটাকে আপনি ধামাচাপা দিয়ে রাখলেন, কিন্তু সমস্যাটা কিন্তু সমাধান হলো না। ও আজকে আপনি ব্যথার ওষুধ খেয়ে আজকে সেটা আপনার ভালো আছে, কাল ভালো থাকবেন, পরশু ভালো থাকবেন, তারপর দিন আবার ব্যথা হবে, আবার আপনি ব্যথার ওষুধ খাবেন। বা এরকমও অনেকে করছেন যে উনার এই মেডিসিনটা খেয়ে ভালো হয়েছে, আমিও ওই মেডিসিনটা কিনে খেয়ে নিলাম, আলটিমেটলি আপনাকে কাজ করবে না। প্রত্যেকের বডি টাইপ আলাদা, সেই অনুযায়ী মেডিসিন আলাদা রয়েছে। সেম কম্পোজিশনের মেডিসিন যেটা পাশের বাড়ির লোকের কাজ করছে সেটা আপনার কাজ নাও করতে পারে। তার জন্য সবসময় ডক্টরের পরামর্শ নেওয়া খুবই উচিত। যে কোনো ব্যথা আপনার 1-2 দিন হচ্ছে সেটাকে আমরা মেনে নিতে পারি যে আপনার বডি ন্যাচারালি সেটাকে হিল করবে, কিন্তু সেটা যদি আপনার 7-10 দিন ধরে ব্যথাটা থেকে যায়, সেখানে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করার দরকার আছে। একদমই। আমরা এই বিষয়ে আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, আমার নাম স্বপন দাস, আমি 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে বলছি। বেশ, বলুন। আচ্ছা, আমার ওই ডান পায়ের বুড়ো আঙুলটা ফুলেছে আর প্রচন্ড ব্যথা আজকে 2 দিন যাবত। আমার মনে হচ্ছে ইউরিক অ্যাসিড হাই হয়েছে, তো ইমিডিয়েট কি করলে ওটা ভালো হবে সেটাই আর কি আসছে। আচ্ছা, ইউরিক অ্যাসিডের কখনো টেস্ট করিয়েছিলেন আপনি? একবার করেছিলাম, তখন 7 পয়েন্ট সামথিং ছিল, সেটা অনেকদিন আগে, মানে মাস 6 আগে। আচ্ছা, তো সেটা আপনার কিন্তু তখন বেশির দিকেই ছিল, তো তখন আপনি কোনো প্রিকশন মেনটেন করেছিলেন? ওই আমাদের আয়ুর্বেদিক তো ওষুধ না, আমরা তো সব অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, এখন কথা হলো যে ফেবুট্যাক নাকি একটা যাই হোক, যে মেডিসিনই হোক আপনি খেয়েছেন। হ্যাঁ, সেই ওষুধটা কদিন ধরে খাওয়ার পরে ভালো হয়ে গেছিল। আচ্ছা, কিন্তু তারপরে তারপর আপনি আবার ভুলে গেছেন সেটা? হ্যাঁ, ভুলে গেছি, এবং ডাক্তার বলছেন প্রোটিনটা একটু কম খেতে। আমার একটু ডিম খাওয়ার একটুখানি অভ্যেস আছে। ডিম কি চলবে না চলবে না, মাছ মাংসের মধ্যে কি খাওয়া যাবে বা কি খাওয়া যাবে না, তার উপরেই নির্ভর করছে এইটা, আর বুঝি আমি।
আচ্ছা কিন্তু প্রোটিনটা তো একবার টোটালি বন্ধ করতেও পারছি না। আর একটু সাজেশন আপনার কাছ থেকে চাই। আচ্ছা দেখুন, আপনার যদি এরকম ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তো আপনি যে মেডিসিনটা আপনি কথা বললেন সেটা আপনাকে হয়তো লাইফ লং খেয়ে যেতে হবে। বা ওই যে আপনার ব্যথাটা বা আপনার ফোলাটা কমে গেলে আপনি ভাববেন আমি এখন ঠিক হয়ে গেছি আর খেতে হবে না, কিন্তু আপনাকে স্ট্রিক্টলি যেটা আপনার খাবারের মধ্যে বারণ থাকবে সেটা আপনার মসুর ডাল, টমেটো, ঢেঁড়স আর রেড মিট মানে খাসির মাংস জাতীয় যে মাংস, সেটা আপনার টোটালি আপনার স্টপ থাকবে, স্ট্রিক্টলি সেগুলো বন্ধ থাকবে। প্রোটিন জাতীয় খাবার খান, প্রোটিন না খেলে আপনার বডির মধ্যে সেলগুলো শক্তি পাবে না, কিন্তু লিমিটেড। যেটা আপনি বললেন যে ডিম খাওয়ার আপনাদের অভ্যাস আছে, প্রত্যেক দিন আপনার ডিম খাওয়া এখন আর চলবে না, অল্টারনেট ডে করে আপনি খেতে পারেন, একদিন ছাড়া ছাড়া আপনি খেতে পারেন। আর একটুখানি আপনার ইউরিক অ্যাসিডটা আরেকবার টেস্ট করান, অবশ্যই এটা আপনার ইউরিক অ্যাসিড বাড়ার জন্যই হয়েছে। যেটা একটু আপনাকে রিলিফ দিতে পারে, একটু গরম জল করুন, তার মধ্যে একটু নুন দিন, লবণ যেটা আমরা খাবার ব্যবহার করি, তার মধ্যে আপনার দুটো পাকে গোড়ালি পর্যন্ত ডুবিয়ে রাখুন, একটু আপনার সোয়েলিংটা তার থেকে কমবে বা ব্যথাটা একটু সাময়িক আপনি আরাম পাবেন। কিন্তু এটা কিন্তু আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা না কমলে কিন্তু এটা আপনার চিরতরে ঠিক হবে না। আর ওই যেটা বললাম যে কাজ চালানোর মতো চিকিৎসা করবেন না, যেই চিকিৎসাটাই আপনি করতে চান সেটাকে কমপ্লিট করতে হবে। আর একটা যে কোনো রোগ আপনি জন্ম থেকে নিয়ে আসেননি, এখন আপনার শরীরের মধ্যে এসছে, মেডিসিন খাবেন ঠিক হয়ে যাবেন, এইটা হবে ফান্ডাটা এইটা হবে না যে সারা জীবন আমাকে ওষুধ খেয়ে যেতে হবে, যে থাইরয়েড ওষুধ সারা জীবন খাবো, প্রেশারের সারা জীবন খাবো, কোলেস্ট্রল সারা জীবন খাবো, সুগার সারা জীবন খাবো, এই ফান্ডাটা যাতে না হয় এইটাকে ক্লিয়ার করতে হবে। ইউরিক অ্যাসিডও সেম, আপনি একটা টাইমিংয়ের জন্য মেডিসিন খাবেন, আপনার সমস্যা সেরে যাবে, তারপর আপনি মেডিসিন বন্ধ করে দেবেন, সামান্য একটু খাওয়া দাওয়ার মধ্যে একটু রেস্ট্রিকশন রাখবেন, এইটা নিয়ে আপনাকে আর ভুগতে হবে না। আপনি দেখুন, আপনি এয়ারপোর্ট 3 নম্বর থেকে বলছেন, ফোন করেছেন, তো মধ্যমগ্রাম আপনার জন্য কাছাকাছি হতে পারে। প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমাদের চেম্বার হয় মধ্যমগ্রামে। যদি আপনি মনে করেন যে না আমি একদম সবসময়ের জন্য এই সমস্যাটাকে সারাতে চাই, একটু যোগাযোগ করবেন আমাদের হেল্পলাইন নাম্বারে, আপনাকে সম্পূর্ণ ওখান থেকে গাইড করে দেওয়া হবে। একদমই, আমাদের ঠিক স্ক্রিনের নিচেই হেল্পলাইন নাম্বার যাচ্ছে, সেখানে আপনারা ফোন করতে পারেন, সেখান থেকে আপনারা কথা বলতে পারেন। আর একটু অনুষ্ঠানটা পুরোটা দেখুন, আমি একদম শেষে গিয়ে সবটা বলে দেবো, কত তারিখ, কোন ডক্টর থাকবেন, কোন জায়গায় চেম্বার হবে, সবটা শুনে নেবেন। অনুষ্ঠানটা তার জন্য একদম শেষ মুহূর্ত অবধি দেখতে হবে। এবার আমরা যে আলোচনার বিষয়ে ছিলাম, এই যে অন্যান্য যে সিমটমসগুলো মানে যে রোগগুলো রয়েছে, এই যে যেমন ইউরিক অ্যাসিড বা সুগার, এর সাথে কি স্লিপ ডিস্কের কোনো সম্পর্ক আছে? অ্যাজ সাচ সেরকম ধরনের কোনো কানেকশন নেই, কারণ ডায়াবেটিস থাকলে সেটা আপনার নার্ভকে নষ্ট করতে পারে, যেটা আমরা ডায়াবেটিক নিউরোপ্যাথি নামে আমরা জানি, শরীরের নার্ভগুলোকে নষ্ট করতে পারে। কিন্তু আপনার বা ইউরিক অ্যাসিড থাকলে সেটা আপনার যে স্মল জয়েন্টস মেনলি যেগুলো রয়েছে, আমাদের বিগ টো, বুড়ো আঙুল, গোড়ালি, এইসব জায়গায় আপনার একটা সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু আপনার স্লিপ ডিস্কের থেকেও কিন্তু আপনার নার্ভের সমস্যা আসতে পারে, যেহেতু ও বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, এক্সপান্ড হয়ে যাচ্ছে, তার ঠিক পেছনেই নার্ভগুলো রয়েছে, সেই নার্ভগুলোকে ও চেপে দেবে। চেপে দিলে সেখানে আপনার ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হবে না, সেখান থেকে আপনার অসাড় হয়ে যাওয়া বা আপনার সেখানে ব্যথা বেশি বাড়াবাড়ি হওয়া, এই সমস্যাগুলো আসতে পারে। একদম। এবার আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সবিতা মণ্ডল দেগঙ্গা থেকে বলছিলাম। নমস্কার, বলুন। হ্যাঁ, দেগঙ্গা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। বলছি কি, আমার হাঁটুতে জয়েন্টের মুখে লিগামেন্ট ছিঁড়ে গেছে, এটা কি সমস্যা? ওষুধ খাচ্ছে, 7 মাস লেগেছে, পড়ে গেছিলাম। তো এখন তারপর সেটা ঠিক আছে না, এখনো আপনার সমস্যা না রয়েছে? না না না, এখন ওষুধ চলছে, যখন ওই আচ্ছা। ওষুধ চলে তখন ব্যথাটা একটু কম থাকে, কিন্তু আমি মানে হাঁটতে পারি না ভালোভাবে। আচ্ছা, এই লিগামেন্ট যে আপনার ছিঁড়ে গেছে, এটা কি রিসেন্টলি হয়েছে আপনার? 7 মাস, এই 7 মাস চলছে। 7 মাস। আপনার বয়সটা একটু বলবেন? 48। আচ্ছা দেখুন, লিগামেন্ট যদি এরকম আপনার ছিঁড়ে যায়, লিগামেন্ট টিয়ার যদি হয়, সেটা কিন্তু অনেক সময় সেলফ রিপেয়ার হয়ে যায়। অবশ্যই সেটা যদি আপনার বয়সটা একটু কম থাকে, 20-25 এরকমের মধ্যে থাকে, লিগামেন্ট কিন্তু নিজে থেকে রিপেয়ার হয়ে যায়, নিজে থেকে কিন্তু সেটা সেরে যায়। এবার আপনার এখন যদি আপনি বলেন 7 মাস হয়েছে, আপনার লিগামেন্ট টিয়ার হয়ে গেছে, লিগামেন্ট যদি ছিঁড়ে যায়, সে কিন্তু সেলফ রিপেয়ার কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম।
সেটা কিন্তু নাও হতে পারে আপনার। যদি সেলফ রিপেয়ার না হয় আপনার কিন্তু বারে বারে আপনার এই সমস্যাটা হবে যে আপনার ব্যথা হচ্ছে, আপনি মেডিসিন খেলে ভালো থাকবেন, আবার আপনার আগের জায়গায় চলে যাবে। তো এর জন্য আপনাকে কিন্তু এখন যেটা আপনার করা উচিত সেটা হচ্ছে যে একটু কাজকর্মগুলো আস্তে আস্তে করতে হবে। যতটা আপনি রেস্টে থাকবেন ততটা আপনার জন্য ভালো হবে। আর কোনো ধরনের ভারী জিনিস আপনি তুলবেন না, বা আপনি হাঁটু ভাঁজ করে নিচে আপনি বসবেন না, কারণ তাহলে আরও বেশি চাপ পড়বে আপনার লিগামেন্টের উপর, তাহলে আরও আপনার ব্যথা বাড়বে, ফুলে যাবে আপনার। তো একটুখানি কিন্তু এটার জন্য আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এবার আপনাকে হয়তো কেউ সাজেশন দিতে পারে যে সেটা সার্জারি করে সেটাকে জোড়া লাগানোর ব্যবস্থা করার, আমি বলবো সেদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনার ওই জায়গাটা, যদি আপনি দেখছেন হাত দিয়ে ধরে ওই জায়গাটা খুব শক্ত হয়ে আছে, যেখানে আপনার ব্যথা হয় শক্ত হয়ে আছে বা ফুলে আছে, তাহলে সেই জায়গাটার মধ্যে একটু গরম সেক দেবেন, শুকনো গরম সেক দিন, নুন আর বালি দিয়ে একটা পোটলা করে আপনি সেটা দিয়ে গরম সেক দিন, অনেকটা আপনি রিলিফ পাবেন। আর যদি আপনার সেখানকার কোনো সিটি স্ক্যান রিপোর্ট হয়ে থাকে বা এমআরআই রিপোর্ট হয়ে থাকে, সেই রিপোর্টটা নিয়ে আপনি যদি আমাদের চেম্বারে এসে যোগাযোগ করতে পারেন তাহলে একটু ভালো হবে। কারণ যা মেডিসিন চলছে সেটা আপনার ব্যথাটাকেই শুধু দমন করে রাখবে, সমস্যার সমাধানটা হয়তো সেরকমভাবে হবে না। তো আপনি চিন্তাভাবনা করে দেখুন, হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু যোগাযোগ করবেন। যে চেম্বার আমাদের আপনার বাড়ির কাছাকাছি আছে আপনি সেখানে এসে দেখা করতে পারেন। একদম তাই, একদম সুস্থতার সমাধান এনবিপি। আপনারা অবশ্যই সেখানে আসুন, কথা বলুন ডক্টরসদের সঙ্গে, নিজেদেরকে সুস্থ করে তারপর বাড়ি ফিরুন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। বলুন। সোদপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। আপনার নাম? আমার নাম পুতুল মজুমদার। বেশ, বলুন। আচ্ছা, আমার কিডনি খারাপ আছে, লিভার খারাপ আছে, তারপরে গলব্লাডার আছে, পেটে সুগার আছে। হ্যাঁ, হ্যাঁ। এখন আমি এখানে দেখাইতে চাইছি। আচ্ছা, দেখাইতে চাইছি। এখন কিরকম মানে খরচা টরচা পড়বে আমি একটু মানে এটা শুনতে চাইছি। খরচা তো আমি আপনাকে কি করে বলবো মা, সেটা তো আমি বলতে পারবো না। আপনার এবার কি খারাপ আছে, কি সমস্যা হচ্ছে সেটা যদি আপনি আমাকে বলেন, আমি তার একটা আপনাকে রাস্তা দেখাতে পারি, একটা সুরাহা দিতে পারি। আপনার কিডনি খারাপ, লিভার খারাপ, কি খারাপটা যে কি হয়েছে কি তার মধ্যে সেটা জানেন আপনি? আমি আমার এমনি ওই যে ডাক্তার শর্মাকে ফোন করছিলাম, আমি আচ্ছা, কথাও ছিল আমার ওনার সঙ্গে। আচ্ছা, পাথর কুচি পাতা খেতে বলেছিল গলব্লাডারটার জন্য। হ্যাঁ, তা আমি পাথর কুচি পাতা খাচ্ছি। বেশ। আমি প্রোগ্রামটা আমি রেগুলার আমি দেখছি, কিন্তু আমার একটু অর্থ কম, তো এর জন্য আমি সাহস পাচ্ছি না দিতে। বেশ, দেখুন মা, রোগ তো আপনার এই কথাগুলো শুনবে না, আমি এই কথাটা আপনার শুনতে পারি, স্যার আপনার এই কথাটা শুনতে পারে, তার একটা ব্যবস্থা, একটা অন্য রাস্তা আমরা বার করতে পারি, কিন্তু রোগ তো আপনার এই কথাগুলো শুনবে না। তাহলে তো রোগ আর আপনার বাড়িতেই আসতো না, রোগ শুধু বড় লোকের বাড়িতেই যেত। তো এবার রোগ হয়েছে, তার একটা প্রতিকার করতে হবে। কীরকমভাবে কি করা যেতে পারে সেটা দেখুন। আমি আপনাকে এখান থেকে বসে তো বলতে পারবো না, কারণ আমি আপনার কোনো রিপোর্ট দেখতে পাচ্ছি না। একটাই আমি আপনার যেটা বুঝতে পারলাম, আপনার গল ব্লাডারের মধ্যে স্টোন রয়েছে। তার জন্য স্যার আপনাকে পাথরকুচি পাতার রস খেতে বলেছে, খুব ভালো, সেটা আপনি খান। প্রত্যেক দিন 1 চামচ করে সকালবেলা খালি পেটে সেটা আপনি খান। আর বাইরের খাবার, ভাজাভুজি, তেল জাতীয় খাবার, অতিরিক্ত মশলা জাতীয় খাবার, এগুলো আপনি খাবেন না, এগুলো একটু বন্ধ রাখুন। তারপর আমি আপনাকে বলবো, আপনি সোদপুর থেকে ফোন করেছেন, মধ্যমগ্রাম আমাদের প্রত্যেক সোমবার এবং শুক্রবার চেম্বার হয়। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, একটু যোগাযোগ করুন, একটু জেনে নিন যে কখন আর কোথায় এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন। রিপোর্টসগুলো সব নিয়ে এসে আপনি দেখা করুন। তারপর কিভাবে আপনাকে এখান থেকে বার করা যায় সহজ উপায়ে, আপনার যাতে সুবিধা হয় সেই রাস্তায়, সেটা আমরা চেষ্টা করব। এইটুকু আমি আপনাকে এখান থেকে আজকে বলতে পারি। রিপোর্ট যেহেতু দেখতে পাচ্ছি না, তাই বাদবাকি আমি আপনার রোগ নিয়ে এখন আর কিছু বলতে পারছি না তার জন্য। একদম। আর তার জন্য সমাধানের জন্য অবশ্যই আপনাকে এনবিপিতে আসতে হবে। আপনারা আসুন, একটু শেষ অবধি দেখুন। আমি একদম বলে দিচ্ছি কোথায় কোন ডক্টরস কত তারিখে বসবেন। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার ম্যাডাম, আমি কাকদ্বীপ থেকে বলছি, সুন্দরবন ডিস্ট্রিক্ট। বেশ, বলুন। বলছি, আমার ওয়াইফের গত 2 বছর আগে জিডি হয়েছিল ম্যাডাম। কি হয়েছিল? জিডি জুইলাইন বেরি সিন্ড্রোম। আচ্ছা। হওয়ার পরে ও এখন মোটামুটি বিছনা সহ্য হয়ে অবস্থাতে আছে। হাত দুটো নাড়তে পারে, হাতে সবকিছু করতে পারে, কিন্তু ও উঠে বসতে পারে না। এপাশ ওপাশ হতে পারে, উঠে পুরোপুরি বসতে পারে না। কোমর থেকে লোয়ার পজিশনটা একদম
মানে নর্মাল, আচ্ছা। মানে ক্রিটিক্যাল অবস্থায় আছে, নর্মাল না ক্রিটিক্যাল অবস্থা। তো পা নাড়তে পারে, হালকা নাড়তে পারে পা। এই দুদিন হচ্ছে রিসেন্টলি বাম্পাটা ফুলে গেছে, নিচের ফিডার থেকে গোড়ালি পর্যন্ত খ্যাঁচ লাগে, আর জায়গাটা ফুলে গেছে, টাইট টাইট হয়ে গেছে পাটা, আচ্ছা, আর যন্ত্রণা হচ্ছে। বেশ। ম্যাডাম বলছি ওই আয়ুর্বেদ ট্রিটমেন্টে কিভাবে বেরোনো যাবে, ট্রিটমেন্ট করে এই পরামর্শটা নেওয়ার জন্য। বেশ, দেখুন ওনার তো আপনি যেরকম কন্ডিশন বললেন যে উনি সম্পূর্ণ এখন বেড রিডেন হয়ে আছে, তো আমি অবশ্যই বলবো না যে পেশেন্টকে নিয়ে আসুন, কিন্তু ওনার যা প্রেসক্রিপশন বা রিপোর্টস যাই আছে সেগুলো আপনি নিয়ে, কাকদ্বীপে আমাদের চেম্বার রয়েছে, পরের মাসের 5 তারিখে 5th of April আমি থাকবো চেম্বারে। সেই চেম্বারে আপনি একটু কাইন্ডলি আপনার রিপোর্টস বা প্রেসক্রিপশন নিয়ে একটু এসে দেখা করবেন। অবশ্যই আমি আপনাকে একটা রাস্তা বলতে পারবো। দেখুন আমি এইটা বলবো না যে আপনি আমার কাছে এলে আমি ওনাকে 7 দিনের মধ্যে একদম উঠে দাঁড় করিয়ে দেবো, এই কথা আমি আপনাকে বলবো না, কারণ ক্রিটিক্যাল ডিজিজ আপনি নিজেও সেটা বুঝতে পারছেন, ওনার সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল রয়েছে। একটুখানি আমাকে একটু আপনার রিপোর্টসগুলো একটু দেখাবেন, কিভাবে কি করলে উনি ভালো থাকবেন বা অ্যাটলিস্ট উঠে বসতে পারবেন বা নিজের মুভমেন্টটুকু নিজে করতে পারবেন, সেই জায়গাটা আমি আপনাকে তৈরি করে দিতে পারবো, এইটুকু আমি আপনাকে বলতে পারি। আর আপাতত ওনাকে যা মোটামুটি খাওয়া দাওয়া আপনি দিচ্ছেন সেটা ঘরের খাওয়া দাওয়াই দেবেন, বাইরের কোনো খাওয়া দাওয়া দেবেন না। জলটা চেষ্টা করবেন ফুটিয়ে জলটা ওনাকে দেওয়ার জন্য, ফোটানো জলটা ওনাকে খেতে দেবেন। একদম। আর আপনাদের এমন নানান সমস্যার সমাধান এনবিপি করতে পারে। আপনারা আসুন এনবিপিতে, হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানে ফোন করুন, সেখান থেকে জেনে নিন কোথায় কিভাবে আপনারা পৌঁছবেন। এবং আমি এই মুহূর্তে কিছু চেম্বার্স, তার তারিখ এবং কোন ডক্টরস বসবেন সবটা বলে দিচ্ছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে নিন। আর যদি পরবর্তীতে শুনতে চান তো ইউটিউব রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে হেড অফিস এনবিপির, সেটা হচ্ছে মধ্যমগ্রাম। আপনারা সেখানে পৌঁছতে পারেন। মধ্যমগ্রাম এরিয়াতে বা আমাদের এই অঞ্চলে অর্থাৎ ব্যারাকপুর, সোদপুর এই এরিয়া থেকে যারা আসছেন তারা অবশ্যই মধ্যমগ্রামে যান, সেখানে আপনারা ডক্টরসদেরকে কনসাল্ট করুন, কথা বলুন। এছাড়াও হাওড়াতেও রয়েছে 3টি চেম্বার রয়েছে, শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর, 3টি জায়গা রয়েছে। এছাড়া রয়েছে কলকাতার হাতিবাগান এবং ল্যান্ডস্টাউন, সেখানে আপনারা যেতে পারেন, সেখানে আপনারা কথা বলতে পারেন। এবার আমি একদম তারিখ ধরে এবং কোন ডক্টরস বসবেন, কোন জায়গায় বসবেন সেটা বলে দিচ্ছি। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আজ 20 তারিখ হয়ে গিয়েছে, অর্থাৎ আগামীকাল থেকে আমি বলবো, অর্থাৎ 21 তারিখ থেকে বলবো। 21 তারিখ প্রথমেই যেটা রয়েছে সেটি হচ্ছে আগরতলা, ডক্টর বি শর্মা অর্থাৎ স্যার থাকবেন, আপনারা সেখানে পৌঁছতে পারেন, সেখানে কথা বলতে পারেন। 21 তারিখ খড়গপুর, ডক্টর এন ভট্টাচার্য ম্যাম থাকবেন, সেখানে আপনারা সেখানেও যেতে পারেন। এরপর হচ্ছে 22 তারিখ কৃষ্ণনগর, ডক্টর এ হালদার। 22 তারিখ শিলচর, ডক্টর এন ভট্টাচার্য। 22 তারিখ গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল। 22 তারিখ গুয়াহাটি, ডক্টর বি শর্মা। এটি হচ্ছে 22 তারিখ। এরপর আমি 23 তারিখে আসছি। 23 তারিখ বহরমপুর, 23 তারিখ বহরমপুরে বসবেন ডক্টর এ হালদার। 24 তারিখ হেরিয়া, সেখানে বসবেন ডক্টর বি শর্মা, স্যার থাকবেন। 25 তারিখ মেচেদা, 25 তারিখ মেচেদায় বসবেন ডক্টর বি শর্মা। 26 তারিখ রামনগর, ডক্টর বি শর্মা সেখানে বসবেন। এবার 26-এর পর 27 তারিখ আরামবাগ, ডক্টর এ হালদার সেখানে থাকবেন। 28 তারিখ বর্ধমান, ডক্টর বি শর্মা থাকবেন। 28 তারিখ মালদা, ডক্টর এস ঘোষাল থাকবেন। 28 তারিখ বাঁকুড়া, ডক্টর এ হালদার থাকবেন। এরপরে হচ্ছে 29 তারিখ পুরুলিয়া, ডক্টর এ হালদার সেখানে থাকবেন। 29 তারিখ বোলপুর, ডক্টর এন ভট্টাচার্য ম্যাম থাকবেন সেখানে। 29 তারিখ মেদিনীপুর, ডক্টর এস খান তিনি থাকবেন, সেখানেও আপনারা যেতে পারেন। এবার 30 তারিখ ঝাড়গ্রাম, ডক্টর এ হালদার সেখানে থাকবেন। এটা হচ্ছে মার্চ মাস অবধি আমি বললাম। এবার এপ্রিলটা বলে দেবো এবং মে মাসের একটি ডেট বলবো। প্রথমে এপ্রিলে যে তারিখটি রয়েছে সেটি হচ্ছে 2রা এপ্রিল বনগা, ডক্টর এস ভাদুরী তিনি সেখানে থাকবেন। 3রা এপ্রিল অর্থাৎ 3 তারিখ এপ্রিল মাসের ক্যানিং, ডক্টর এ হালদার সেখানে থাকবেন। 4 তারিখ শিলিগুড়ি, ডক্টর এস ঘোষাল থাকবেন। 4 তারিখ আসানসোল, ডক্টর বি শর্মা। 5 তারিখ দুর্গাপুর, ডক্টর বি শর্মা থাকবেন। 5 তারিখ কাকদ্বীপ, ডক্টর এন ভট্টাচার্য ম্যাম থাকবেন, একটু আগেই বলেন, আপনারা সেখানে পৌঁছতে পারেন। এরপর হচ্ছে 6 তারিখ হলদিয়া, ডক্টর এ হালদার সেখানে থাকবেন। এরপর 6-এর পর 10 তারিখ 10ই এপ্রিল রায়গঞ্জ, ডক্টর এস ঘোষাল। এটা হচ্ছে 10ই এপ্রিল পর্যন্ত বললাম। এবার মে মাসের একটি তারিখ 4th মে, অর্থাৎ মে মাসের 4 তারিখ ডিব্রুগড়, ডক্টর এস ঘোষাল সেখানে থাকবেন। আপনারা অবশ্যই এই জায়গাগুলিতে পৌঁছন, চেম্বারগুলিতে পৌঁছন, আপনাদের সমস্যার সমাধান নিয়ে যান। এবং অবশ্যই আবারও যদি এই তারিখ ডেট আপনাকে জানতে হয় তাহলে ইউটিউবে নজর রাখবেন, ইউটিউব থেকে ভিডিও থেকে দেখে নিতে পারেন। এবং অবশ্যই আপনার এনবিপিতে পৌঁছন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ম্যাম আপনাদেরকে অনেক নমস্কার, ধন্যবাদ, আপনাদেরকেও ধন্যবাদ।